চলো শুরু করা যাক লিটারি টার্মসের ক্লাস। সবথেকে প্রথমে আমি জিজ্ঞেস করতে চাইবো, জানবো তোমাদের কাছ থেকে, জানতেও চাইবো লিটারি টার্মস আগে জানতে গেলে, মানে লিটারি টার্মসের ক্লাস করছি তো সবথেকে প্রথমে জানতে হবে লিটারি টার্মস কাকে বলে। প্রত্যেকটা জগতেরই কিছু না কিছু টার্মস থাকে নিজেদের। যেমন তুই মেডিকেল জগতে যাস, তাহলে ওদের টার্মস থাকবে মেডিকেল টার্মস বলে, ঠিক আছে? বিপি, ইএসজি, ইসিজি এমনি করে করে ওরা টার্মস রাখে, আমরা জেনে যাই কারণ ওইগুলো মাঝে মধ্যে শুনতেই হয়, ঠিক আছে? ঠিক সেরকম তুই যদি লয়ের জগতে যাস, আইনের জগতে যাস, সেক্ষেত্রেও কিছু টার্মস আছে, ওটাকে লিগ্যাল টার্মস বলে। যেমন মিনস রিয়া বলা হয়, আলামত বলা হয়, ঠিক আছে? এইরকম করে টার্মস, মানে পুলিশ যখন একটা ক্রাইম স্পটে গেল, সেখানে যে ছুরিটা দিয়ে মার্ডার হয়েছে সেই ছুরিটাকে বাজেয়াপ্ত করলো, স্ট্যাম্প দিল, এটাকে আলামত বলি আমরা, ঠিক আছে? বাজেয়াপ্ত জিনিস, ঠিক আছে? সহজ ভাষায় বলছি, যদি এটা অনেক বড় ডেফিনেশন আছে। তো এইরকম লিগ্যাল টার্মস থাকে, ঠিক আছে? ঠিক সেই রকম তুই যদি একটা ব্যবসায়িক দোকানে, বড় একটা ব্যবসায়িক দোকানে যাস, ওদেরও কিছু বিজনেস টার্মস থাকে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা ফিল্ডে নিজের নিজের টার্মস থাকে। আমরা কোন ফিল্ডে এসে পড়েছি? সাহিত্যের ফিল্ডে এসে পড়েছি, সাহিত্যের প্রাঙ্গণে এসে পড়েছি। উই হ্যাভ এন্টার্ড ইন দ্য প্রেমিসেস অফ লিটারেচার। সাহিত্যের প্রাঙ্গণে, প্রেমিসেস মানে প্রাঙ্গণ, সাহিত্যের প্রাঙ্গণে এসে পড়েছি। তাই যেহেতু সাহিত্যের প্রাঙ্গণে এসে পড়েছি আমরা, সাহিত্যেরও কিছু টার্মস আছে, সেটাকে লিটারেরি টার্মস বলা হয়। সেটাকে কি বলা হয়? লিটারেরি টার্মস। টার্মস মানে শব্দ, টার্মস মানে শব্দ বা সংজ্ঞা, শব্দ বা সংজ্ঞা। সাহিত্যটাকে ভালো করে বুঝতে গেলে এর টুল কিটস গুলো, তুই যদি ভালো কার্পেন্টার হতে চাস, ভালো কাঠমিস্ত্রি হতে চাস, তো তোর তো কিছু যন্ত্রপাতি লাগবে, ঠিক আছে? তুই যদি ভালো রাজমিস্ত্রি হতে চাস, তোর তো কিছু গাঁইতি থেকে শুরু করে কিছু তো যন্ত্রপাতি লাগবে। ঠিক সেরকম সাহিত্যের প্রাঙ্গণে তুই যদি উঠতে চাস, তোরও কিছু যন্ত্রপাতি লাগবে। সেই যন্ত্রপাতিগুলো আমাদের জানতে হবে। এইগুলো হলো লিটারেরি টার্মস, এইগুলো হলো লিটারেরি টার্মস। লিটারেরি টার্মস সবকিছুই, সাহিত্যে যা কিছু পড়বো সবগুলো লিটারেরি টার্মসেরই আন্ডারে আসবে। আচ্ছা, যেমন এটাকে বলে স্ক্রু ড্রাইভার, এটাকে যেমন বলে কি বলে প্লাস, এটাকে বলে বিভিন্ন জিনিস যেরকম আমরা বলি, ঠিক সাহিত্যেও সেরকম বিভিন্ন বিভিন্ন নাম পাবো। হ্যামাসিয়া, ঠিক আছে, ক্যাথারসিস, সাইডেস্টিক প্লেজার, ফ্ল্যাট ক্যারেক্টার, রাউন্ড ক্যারেক্টার, পেরিপ্যাটাইয়া, এমনি করে করে বিভিন্ন টার্মস আমরা পাবো, ঠিক আছে? তা আজকে আমরা জানবো, সব থেকে প্রথমে এক কথাই জেনে নেবো, যেহেতু আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম বিষয়টা, আমি বলতে চাইবো সাহিত্য কাকে বলে। হোয়াট ইজ লিটারেচার? তুই বল, আমি তো এতক্ষণ ধরে আধ ঘন্টা ধরে আলোচনা করছি, বল নিজের ভাষায়। সাহিত্য হলো এমন একটা বিষয় যা সমাজের বিভিন্ন দিককে স্পর্শ করে, এবং শুধু সমাজের বিভিন্ন দিককে স্পর্শই করে নয়, মানুষের ব্যক্তিগত আবেগকেও স্পর্শ করে। আর এটি কাল্পনিক হতে পারে বা এটি বাস্তবিক হতে পারে, এটা লিখিত হতে পারে বা এটা অলিখিত হতে পারে, আর কি এটা রাজনৈতিক হতে পারে বা এটা দার্শনিক তত্ত্ব সম্বন্ধীয় হতে পারে, এটি পুরাণ সম্বন্ধীয় হতে পারে বা ধর্মশাস্ত্র সম্বন্ধীয় হতে পারে, বা এটি প্রাচীন যুগের হতে পারে বা এটা অতি আধুনিকও হতে পারে। এটি এমন একটি বিষয় যা তোমার জীবনকেও স্পর্শ করতে পারে, আবার এটি একটি বিমূর্ত ধারণা নিয়েও হতে পারে। এই সমস্ত বিষয়কে স্পর্শ করে লিটারেচার, তাই না? এবার যদি বলা হয় লিটারেচার শব্দটি কি থেকে এসছে, কে বলতে পারবি? ল্যাটিন শব্দ লিটারিয়া থেকে এসছে, তাই না? ল্যাটিন শব্দ, এটার মানে কি? লিটারিয়া, লেটার, অক্ষর, নাকি? ভেরি গুড। আচ্ছা, এই যে আমরা পেলাম, তাহলে লিটারেচার কাকে বলে মোটামুটি জানলাম। অনেকে বলেন যে কোনো লিখিত কাজকে লিটারেচার বলবো, যে কোনো লিখিত কাজকে লিটারেচার বলবো। এটা কি রাইট ডেফিনেশন? এটা সম্পূর্ণ সংজ্ঞা নয়, কারণ অলিখিত বিষয়ও লিটারেচার হতে পারে। কারণ আগেকার দিনের বেশিরভাগ কবিতাই অলিখিত ছিল, তাহলে এটার ওরাল ট্রেডিশন থাকে অনেক সময়। তাই লিটারেচার যে সবসময় লিখিতই হতে হবে তার কোনো মানে নেই। লিটারেচার যে সবসময় লিখিত হতে হবে তার কোনো মানে নেই। লিটারেচার কি হতে হবে? অলিখিতও হতে পারে। আচ্ছা, লিটারেচার সমাজের রিফ্লেকশন, কথাই ঠিক, কোনো ডাউট নেই, একদম ঠিক। লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ সোসাইটি, ঠিক। কিন্তু লিটারেচার আরো অনেক কিছুকেই, সমাজ ছাড়াও, মানে সমাজের যদি একটা ব্যক্তি, মানে সমাজ যদি একটা বড় ইউনিট ধরে নিই, তার থেকে বড় ইউনিট হলো দেশ, তার থেকে বড় ইউনিট হলো পৃথিবী, ঠিক আছে? যদি সূক্ষ্ম আরো ছোট ছোট ইউনিটে যায়, সমাজের একটা ছোট ইউনিট হলো ফ্যামিলি, রাইট? এবার ফ্যামিলির যদি প্রত্যেকটা ইউনিট একটা একটা ব্যক্তি, বুঝতে পারলি কিনা?
ব্যক্তি সত্তাকেও অনেক সময় তুলে ধরে বা ব্যক্তি কেন্দ্রিকও হতে পারে সাহিত্য। বুঝতে পারলে কিনা? আমার প্রশ্ন হচ্ছে সাহিত্য কয় প্রকার? সাহিত্য মানে সাহিত্যর মাল্টিপল ডিভিশনস আছে, নির্দিষ্ট এরকম করে এখনো কেউ বলতে পারেনি যে সাহিত্য কয় প্রকার। বুঝতে পারলি? তো ব্রডলি বলতে পারিস ওরাল এবং নন ওরাল, বা ওরাল বা রিটেন, এটা ব্রডলি বলা যায়, ঠিক আছে। তবে আরো বিভিন্ন দিক থেকে সাহিত্যকে ভাঙা গেছে। যেমন ধরো যদি আমি বলি দেশের দিক থেকে যদি ভাবি, ইন্ডিয়ান লিটারেচার, পাকিস্তানি লিটারেচার, আফ্রিকান লিটারেচার, ইউরোপিয়ান লিটারেচার, ব্রিটিশ লিটারেচার, আমেরিকান লিটারেচার, এমনি করে করে যদি ভাষাগত দিক থেকে ভাঙি তাহলে বলবো হিন্দি লিটারেচার, ইংলিশ লিটারেচার, বেঙ্গলি লিটারেচার, এমনি করে উর্দু লিটারেচার, এমনি করে করে বলবো। আর যদি সময়কাল হিসাবে ভাঙি তাহলে তো বলবো অ্যাংলো স্যাক্সন লিটারেচার, অ্যাংলো নর্ম্যান লিটারেচার, মধ্যযুগীয় সাহিত্য, বিংশ শতাব্দীর সাহিত্য, এমনি করে করে বলি কিনা? তাহলে যুগকাল হিসাবে বলা হয়। এবার স্ট্রাকচার হিসাবে আবার লিটারেচারে ভাগ হতে পারে, গঠনটা হিসাবে। আচ্ছা, এটা ছন্দ মিলে এটা তাহলে কবিতা, এটা নাম দেওয়া হয়ে গেল কবিতা। এইটা এত বড় গল্পের মতো লিখেছে, আচ্ছা এটা হয়ে গেল তাহলে উপন্যাস, ঠিক আছে। এটা উপন্যাসের মতো এত বড়, তাহলে এটাকে ছোট গল্প বলা যেতে পারে, ঠিক আছে। এটা 14 লাইনের কবিতা মাত্র, তাহলে এটার নাম সনেট দেওয়া যেতে পারে। বাই দ্য ওয়ে, সনেটে যখন কথা এলো, সনেট হলো 14 লাইনের কবিতা, যেটা সনেটো নামক একটা শব্দ ইটালিয়ান শব্দ থেকে এসছে। ইটালিয়ান শব্দ থেকে এসছে সনেট মানে হলো লিটিল সং বা লিটিল সাউন্ড। বুঝতে পারলে কিনা? তো এইরকম গঠন হিসাবেও সাহিত্যের বিভিন্ন রূপ হতে পারে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এইবারে পয়েন্ট হচ্ছে আর কি হিসাবে হতে পারে? সাবজেক্ট ম্যাটার হিসাবে, মানে তুমি গল্পটাতে কি লিখছো সেই হিসাবেও হতে পারে। তুমি প্রেমের কথা লিখছো তাহলে হবে প্রেমের কবিতা, প্রেমের গল্প, রাইট? হতে পারে। যুদ্ধ নিয়ে লিখছিস, যুদ্ধের কবিতা, যুদ্ধের গল্প, যুদ্ধের ওয়ার ফিকশন, ঠিক আছে। তুই বিজ্ঞান নিয়ে লিখছিস তখন বলবো সায়েন্স ফিকশন বা বিজ্ঞান বিষয়ক উপন্যাস, এমনি বলা যেতে পারে। মানে বিষয়টা কেন্দ্রিক হতে পারে। তাহলে এত ধরনের ডিভিশনস আছে, এত ধরনের ডিভিশনসগুলো রয়েছে সাহিত্য। তা সাহিত্যের ওইভাবে বলা যেতে পারে না যে এই 2 প্রকার বা 4 প্রকার, এমনি করে বলা যেতে পারে না। তার কারণ মাল্টিপল মানে বহু, ঠিক আছে। ভূতের যদি দেখি তখন আমরা বলবো হরর, গা ছমছম ভাব তখন বলবো গথিক, ঠিক আছে। প্রেমের হলো রোমান্স, ঠিক আছে। গোয়েন্দা জাতীয় থাকলে ডিটেকটিভ, ঠিক আছে। এই জাতীয় সব বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তাহলে সাহিত্য কাকে বলে এবং সাহিত্যের রূপগুলো কি কি তা আমরা জানলাম। এবারে আমাদের এবং সাহিত্য কি থেকে বেরিয়ে এসছে সেই শব্দটাও জানলাম। বুঝতে পারলে? সাহিত্য কাকে বলে তাহলে জানা গেল। ইংরাজি সাহিত্যের যদি একজন মহান নাট্যকারের নাম বলবো, কি নাম? উইলিয়াম শেক্সপিয়ার। আর উইলিয়াম শেক্সপিয়ার বাদ দিয়ে বলো আরেকজনের নাম, জিভি শ, জর্জ বার্নার্ড শ। পুরো নাম কি? জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শর একটা বিখ্যাত লেখা বলো। ইয়েস, ক্যান্ডিডা। আর্মস এন্ড দ্য ম্যান, বল। আর্মস এন্ড দ্য ম্যান। মেজর বারবারা, এগুলো সব জিভি শ লিখেছে। কে লিখেছে? জিভি শ। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের একটা লেখার নাম বল। এর সবাই পারবে, ওথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট। আচ্ছা, যদি উইলিয়াম শেক্সপিয়ারের বিয়োগান্ত নাটকের কথা বলি তাহলে কি লিখবো? ওথেলো, ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, কিং লিয়ার। 4টা, ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, কিং লিয়ার, পরপর 4টা মনে রাখবে। এর পরীক্ষাতে আসে যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 4টা ট্র্যাজেডির নাম বলো, বিয়োগান্ত নাটকের নাম বলো। দুটো তো এমনিতে মনে আছে, ক্লাস 11-এ পেয়ে গেছো তোমরা। সেটা হচ্ছে ম্যাকবেথ, ওথেলো। আর দুটো মনে রাখতে হবে, কিং লিয়ার আর হ্যামলেট। কিং লিয়ার আর হেলমেট নাকি? হ্যামলেট, রাইট? এইটা। আচ্ছা, এই যুগে মানে এই যে ইংরাজি সাহিত্য আমরা যে পড়ছি, 5 জন যদি মহান কবির নাম বলতে পারি, বলো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, লর্ড বাইরন, এস.টি. কোলরিজ। ভেরি গুড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, এস.টি. কোলরিজ, লর্ড বাইরন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে একটু জেনে রাখ, মজা লাগবে, কারণ সাহিত্যের কবিদের নামগুলো তাহলে বেশি মনে থাকবে। উইলিয়াম শেক্সপিয়ারকেও একজন কবি হিসাবে বলা যায়, কিন্তু উনি মূলত বিখ্যাত রয়েছেন কিসের জন্য? নাট্যকার হিসাবে। উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলছি না আমি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলছিলাম। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিষয় তথ্য মনে পড়ে গেলে একটু শেয়ার করে নিই তোর সাথে। উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু নিজেও কিন্তু কবি ছিলেন এবং তার সাথে সাথে আবার নাট্যকার ছিলেন। আমরা যখন কবির কথা বলছি আমরা সাধারণত বলছি 5টা রোমান্টিক কবির কথা বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, লর্ড বাইরন, এস.টি. কোলরিজ, এগুলোর নাম কথা বলি। কিন্তু কেউ যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পরিবর্তে উইলিয়াম শেক্সপিয়ার বলছে, হি ইজ অলসো নট রং। বুঝতে পারলে? কারণ শেক্সপিয়ার কবিতাও লিখেছেন,
হ্যাঁ, গল্প নোবেল টোবেল লেখেননি, কবিতা লিখেছেন, নাটক লিখেছেন। 154টা সনেট, কটা? 154 সনেট, 154টা সনেট উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, এবং 37টা নাটক, 37 প্লেস উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কিনা, যে উইলিয়াম শেক্সপিয়ার কন্ট্রিবিউশন কি? 154 সনেট, 154টা সনেট এবং 37টা নাটক। বুঝতে পারলে কিনা? আমি এবার যে প্রসঙ্গে আসছিলাম, আমার প্রসঙ্গটা ছিল কবি, মহান কবিদের নামগুলো বলো। সে মহান কবিগুলো হলো উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কেস, লর্ড বাইরন, এস টি কোলরিজ, রাইট? উইলিয়াম ওর্ডসওয়ার্থ কে ছিলেন শুনে নাও। উইলিয়াম ওর্ডসওয়ার্থ বিশ্বাস করতেন প্রকৃতি প্রাণবন্ত, প্রকৃতি জীবন্ত, প্রকৃতি হলো জীবন্ত। নেচার ইজ লিভিং, নেচার ইজ লিভিং, নেচার ইজ লিভিং। এইটা কে বলতেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উনি কি বলতেন? নেচার ইজ লিভিং। এইটা ওনার প্রাইমারি কনসেপ্ট, প্রধান কনসেপ্ট উইলিয়াম ওর্ডসওয়ার্থ বলতেন যে যে কোনো কবিতা লেখার 4টা স্তর রয়েছে। উইলিয়াম ওর্ডসওয়ার্থ বলতেন কবিতা লেখার কয়টা স্তর রয়েছে? 4টা স্তর। প্রথমে জিনিসটাকে এনজয় করো, তুমি উপভোগ করো। তার মানে তুই বলতে পারিস ইউটিউব ভিডিও বানানোর মতো, প্রথমে র ফুটেজ কালেক্ট কর, রাইট? তুই দেখে নে, এক্সপিরিয়েন্স কর, ক্যাপচার কর জিনিসটাকে। 2 নম্বর বাড়ি গিয়ে শান্তভাবে ভাব, কিছুদিন পর শান্তভাবে বসে নির্জন জায়গায় শান্তভাবে বসে ভাবো। মানে তোমাকে বাড়ি এসে দেখতে হবে ভিডিও স্ক্রলিংটা, যেটা তুমি কালেক্ট করেছো, রাইট? হচ্ছে না ইউটিউব ভিডিওর মতো? প্রথমে তুই কালেক্ট করলি, ক্যাপচার করলি। 2 নম্বর দেখবি তো, 2 নম্বর স্টেজ। 3 নম্বর তুই এবার কাটছাট কর, এডিটিং। 3 নম্বর হলো এডিটিং। আর 4 নম্বর জুড়ে জুড়ে ঠিকঠাকভাবে বসা। বলছে কবিতা হলো এইরকম। এটা কে বলেছে? উইলিয়াম ওর্ডসওয়ার্থ। দেখ মডার্ন যুগে কিরকম সাথে সুটেবল হয়ে যাচ্ছে জিনিসটা। বলছে প্রথমে এক্সপিরিয়েন্স করো, এটা ফার্স্ট স্টেজ। 2 নম্বর স্টেজ কি? 2 নম্বর ভাব, ঘরে এসে ভাব, ওটা ঠিক আছে, শান্ত রুমে ভাব। 3 নম্বর এডিটিং, বাজে এগুলোকে বাদ দে। আর 4 নম্বর জুড়ে দে, ছন্দ ফন্দে কি লাগাবি লাগা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি না, সাইড না একটা ইফেক্ট দিবি, ঠিক আছে, কি কি এআই ইউজ করবি, সব এবার ইউজ কর। তাই এইরকম বলেছে যে যেরকম, তাহলে কবিতা লেখাটা ইউটিউব ভিডিও এডিটিং এর মতো, নাকি রে? কে বলেছে? এটা বলে দিস না আরো, আমি বোঝানোর জন্য বলছি। অলরাইট, উইলিয়াম ওর্ডসওয়ার্থ। একটা উদাহরণ দিই, সাপোজ আমাদের এই ম্যাডামটা, ঠিক আছে, ম্যাডাম তোমার নাম কি? হ্যাঁ, রিয়া কোথায় গেছে? জয়চণ্ডী পাহাড়ে গেছে, ঠিক আছে। জয়চণ্ডী পাহাড়ের ছাদ দিকে দেখছে, বিরাটই সুন্দর লাগছে, রামধনু উঠেছে, একটু আগে বৃষ্টি পড়েছে, এখন আবার ঝলঝলের মানে একদম ঝলমল করে রোদ দিচ্ছে, আর চারিদিকে সবুজ হয়ে আছে, অসাধারণ সুন্দর লাগছে ওর দেখতে। পুরো চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, পুরো পাহাড়টা গোলাপ ফুলে ভর্তি। ও যেন সে মনে হচ্ছে যে আমি সুইজারল্যান্ডে চলে এসেছি, ঠিক আছে, এরকম মনে হচ্ছে, পাহাড়ি গোলাপ, ঠিক আছে, এত সুন্দর। ও দেখছে, হঠাৎ করে গোবরে পা দেওয়া গেল, রাইট? ঠিক আছে, যাই হোক, এটা হয়ে গেল, এটা ওর অভিজ্ঞতা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার বাড়িতেও এবার ভাববে জিনিসটাকে, ভাবলো, এবার গোবরে পা দিয়ে জায়গাটাকে বাদ দিবে না, না ওটাকে বাদ দিয়ে দিবে। এবার 3 নম্বর লিখতে শুরু করলো, বুঝতে পারলি? তাহলে প্রথমে এক্সপিরিয়েন্স গ্যাদার হলো, 2 নম্বর থিঙ্কিং হলো, তারপর কাটছাট শুরু হলো, এটাকে বাদ দে, এই অংশটাকে। আর 4 নম্বর ছন্দ মিলিয়ে রাইম রিদম সব কিছু দিয়ে বানিয়ে দিবি। সে এইটা উইলিয়াম ওর্ডসওয়ার্থ বলেছে। আর উইলিয়াম ওর্ডসওয়ার্থ বিশ্বাস করতেন প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে জীবন আছে, সেটাকে প্যান্থাজিম বলা হয়। সেটা কি বলা হয়? প্যান্থাজিম। কি বলা হয়? প্যান্থাজিম। বল, কি বলা হয়? প্যান্থাজিম বলা হয়। এটা প্যান্থাজিম কি এক কথায় বল, থিওরি তো বিশাল বিশাল আছে। নেচার ইজ লিভিং, নেচার ইজ লিভিং, নেচার ইজ লিভিং। তিনি বলেছিলেন মানুষকে আবেগপ্রবণ হতে হবে কবিতা লিখবার জন্য। কে বলেছিলেন? উইলিয়াম ওর্ডসওয়ার্থ। পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ ইমোশন, পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ ইমোশন, পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ ইমোশন। কিন্তু ইমোশনাল হয়ে সঙ্গে সঙ্গে লেখা যাবে না। যখন শান্ত হবে, ট্র্যাঙ্কুয়েল হবে তোর মাথাটা, তারপরে তুই সেটাকে লিখতে পারবি, ইমোশন না থাকলে তুই এগুলো এনজয় করতে পারবি না। তো যদি ইমোশন না থাকে লাইফে, সাপোজ সুমন্ত তোর ব্রেকআপ হলো, সুমন্ত তোর কষ্ট, ইমোশন থাকবে তবে তো কষ্টটা অনুভব করবি। তাহলে ওটা হলো তোর এক্সপিরিয়েন্স। 10 দিন পর তুই এটা নিয়ে ভাবছিস, এটা হলো সেকেন্ড স্টেজটা। 3 নম্বর স্টেজ, তুই এটা লিখতে কাটছাট করছিস, কোনগুলো লিখবো আর কোনগুলো লিখবো না, 3 নম্বর স্টেজটা। আর 4 নম্বর ছন্দ দিয়ে দিবি, ডান। তাহলে ওটাও তো একটা এক্সপিরিয়েন্সই তো বটে,
তাই এইটা বলেছিল, এই সমস্ত কথাগুলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছে। বলো বুঝতে পারলে কিনা? আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের থিওরি ক্লিয়ার? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এবারে চলে আসি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, তাহলে প্যান্থাজমকে কে প্রমোট করেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লোকটা দারুণই ছিল, কি বলিস? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা গন্ডগোল বিষয় ছিল, শুনেরা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বোন ছিল, ডরোথি। ওর সাথে কিন্তু ওর একটা রিলেশনশিপ ছিল, যেটা আমরা ক্লাস 11-এ পেয়েছিলাম, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কিন্তু 11-এর স্টুডেন্টকে আর কে কি বলবে, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু ইংলিশ অনার্স করছো তোমরা, তো তোমাদের ব্যাপারগুলো জানাও দরকার, আর ব্যাপারগুলো বলবো, ঠিক আছে? তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হ্যাড এ কাইন্ড অফ রিলেশনশিপ উইথ ডরোথি। তো ডরোথির সাথে একটা রিলেশনশিপ ছিল। ওয়েন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ গট ম্যারিড, শেষ পর্যন্ত বিয়ে করেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওনার গার্লফ্রেন্ডও হয়েছিল আলাদা, আবার অন্য কাউকেও বিয়ে করলো। লোকটা বিরাটই ছিল, ঠিক আছে? কहीं पे निशाना कहीं पे बार, ঠিক আছে? এইরকম লোক ছিল, রাইট? কে ছিল রে? উইলিয়াম। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এইরকম ছিল। মানে যতগুলো তুই কবি পাবি, মহান মহান লিজেন্ড, কি বুঝতে পারলি? আরে ইউনিভার্সিটিজ গুলো কি ছিল? মানে তুই যদি অমনি নর্মাল স্ট্যান্ডার্ড থাকবি, নর্মালি তো রয়ে যাচ্ছে না। ওদের প্রফেশনাল লাইফও গ্রেট, আর পার্সোনাল লাইফও বিরাটই গ্রেট। ওকে ফাইন, ছেড়ে দে। তো এদের জীবনীটা দেখলে তোর মনে হবে যে আমার লাইফে তো কিছুই প্রবলেম নেই, আমি তো সো মাচ ক্লিন। তোর এমনি মনে হবে ইফ ইউ কম্পেয়ার অল দিস গ্রেট পোয়েটস। কিন্তু তাদের পার্সোনাল লাইফের জন্য তো নয়, ওদের কাজের জন্য মনে রাখতে হবে। কিসের জন্য? কাজের জন্য মনে রাখতে হবে। কিন্তু তোদের জানা দরকার যে কেমন ছিল না, কারণ নইলে আমরা না জেনে পূজা করতে শুরু করে দিই, আবার ঠাকুর ভাবতে শুরু করে দিই, ঠিক আছে? ঠাকুরও ভেবে নিস না, দে ওয়ার হিউম্যান, সুপার হিউম্যান, ঠিক আছে? হ্যাঁ, ইন ক্রিয়েটিভিটি, বুঝতে পারলি কি? আচ্ছা যাই হোক, এই হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কে ছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আরেকজনের কথা বলি, নাম হচ্ছে এস.টি. কোলরিজ। কি নাম? আরেকজন কবি বললি না, তোরা 5 জন কবির নাম বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বাইরন। তো এস.টি. কোলরিজ সম্বন্ধে জেনে রাখ, ইনি ভূত, প্রেত, ডাইনি, দৈত্য, দানব এগুলো বিশ্বাস করতেন। প্রচুর ড্রাগ নিতেন, আফিং খেতেন, একটা পুরো আফিংবাজ লোক, বুঝতে পারলি? আফিংয়ের নেশায় মত্ত হয়ে গেছিলেন পুরো। শেষ জীবন এমন হলো, ঠিক আছে, এমন হলো শেষে পরিবার ছেড়ে ডাক্তারের সাথে থাকতে হতো ওকে উনি। এবং উনি যে কবিতাগুলো লিখেছেন তার বেশিরভাগটাই বন্ধুদের হেল্প নিয়ে কমপ্লিট করেছেন, এস.টি. কোলরিজ। তো এই হলো এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ। গাঁজা খেয়ে অবশ্য ভুল ভাল দৈত্য দানব দেখতে পাওয়া যেতেও পারে, সেটার কি আছে, ঠিক আছে? তো এইরকম ছিলেন এস.টি. কোলরিজ, বুঝতে পারলে? ঠিক আছে, গাঁজা নয় কিন্তু, খেয়াল রাখবি, মজা করে বললাম। ওপিয়াম, আফিং, ঠিক আছে? আফিং কি? আফিং, বুঝতে পারলি? ওপিয়াম। আচ্ছা খেয়াল রাখবি। আচ্ছা, এস.টি. কোলরিজ অনেক ভালো ভালো লেখা লিখেছিলেন, যেমন ক্রিস্টোবেল, ঠিক আছে? এখনই মনে থাকবে না, যা শুনবার জন্য শোনো। কুবলা খান, ঠিক আছে? এগুলো এস.টি. কোলরিজ। দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, এই সমস্ত এস.টি. কোলরিজ ভালো ভালো, খুবই ভালো, অসাধারণ কবিতা। তো এস.টি. কোলরিজই লিখেছিলেন, স্যামুয়েল টেইলর কোলরিজ লিখেছিলেন। এরপরে আরও একটা বিষয় আছে, আরও একজন কবির সম্বন্ধে বলি, নাম হচ্ছে জন কিটস। কি নাম? জন কিটস খুব কম বয়সে মারা গেছিলেন, কিন্তু খুবই বিখ্যাত ছিলেন। খুব কম বয়সে টিউবারকিউলোসিস বলে একটা রোগ হয়ে যায় জন কিটসের, টিবি যেটাকে বলা হয়, টিবি রোগ। টিবি রোগের সেই যুগে ওষুধ আবিষ্কার হয়নি, আজকে আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? সেই যুগে আবিষ্কার হয়নি। তো টিবি রোগ হলে ধরে নিত মরে যাবে লোকটা। তো জন কিটস খুব কম বয়সে মারা গেছিলেন। কিন্তু জন কিটসের একটা গার্লফ্রেন্ড ছিল, বুঝতে পারলি? ফ্যানি ব্রাউন। কি নাম ছিল? ফ্যানি ব্রাউন। তো জন কিটসে যখন টিবি হলো, ও ছেড়ে দিয়ে চলে গেছিল। তো জন কিটস মানে একটু হার্টেড হয়েছিল যে আমার হার্ড টাইমে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, রাইট? এইটা জন কিটস হয়েছে। অনেকে বলে যে জন কিটসে ছেড়ে দিয়েছিল, তো সেটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু দিস হ্যাপেন্ড উইথ জন কিটস। জন কিটস মারা যান কম বয়সে, এবং জন কিটস সত্যকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। কি বুঝতে পারলে? সত্যই সুন্দর, সুন্দরই সত্য। কে বলেছে? সত্যই সুন্দর, সুন্দরই সত্য। কে বলেছে? জন কিটস। বুঝতে পারলে কিনা? এরপর চলে আয় পি.বি. শেলি। কি নাম? পার্সি বাইসিসি শেলি, পি.বি. শেলি। বুঝতে পারলি? পি.বি. শেলি আরেকজন কবির নাম। এনার লাইফ স্টোরিটা বিরাট।
এ খুব ধনী পরিবারের ছেলে, পিবি শেলি। অক্সফোর্ডে পড়াশোনা করতেন, ঠিক আছে। দারুণ ক্রিয়েটিভিটি, দারুণ লেখাজোকা, ঠিক আছে। অক্সফোর্ডে পড়াশোনা করবার সময় বাইরে যদি তুই হোস্টেলে থাকিস, হোস্টেলে তুমি যদি থাকো, তাহলে হোস্টেলে থাকতে গেলে যেমন পড়াশোনা ভালো হওয়ার চান্স থাকে, তেমনি বদ অভ্যাসেরও চান্স থাকে, ঠিক আছে। তো আমাদের পিবি শেলির একটা মদ খাওয়ার প্রবৃত্তি জুটলো। তো পিবি শেলির সামনে একটু আধটু মদ খাবো, ঠিক আছে, বাইরে আছি, টাকা পয়সার অভাব নেই, দাদু প্রত্যেক মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়, জমিদার ঘরের ছেলে, ঠিক আছে। বিরাট গিয়ে পর বাহাদুরি দেখানো, ঠিক আছে, নবাবই দেখানো যাকে বলো, ঠিক আছে, এইটা করতো। একটা সামনে বারের দোকান ছিল, বারে ওখানে তোর মদ বিক্রি হতো, ওখানে গিয়ে মদ ফদ খেত। ওখানে একটা মেয়ে ছিল সুন্দরী, বার ওনারের মেয়ে। তো তার সাথে তার প্রেম হয়ে গেল। কার? পিবি শেলি বললো তাহলে বিয়ে করবো। গিয়ে পর দাদুকে বললাম বিয়ে করতে চাই। দাদু তো কোনোভাবে রাজি নয়, ঠিক আছে, যে তুই জমিদার ঘরের ছেলে, তোর একটা বংশমর্যাদায় যে তুই বার ওনারের মেয়েকে বিয়ে করবি, ঠিক আছে, তুই যদি বিয়ে করিস তাহলে তোকে জমি জমা থেকে সব দিকে বেদখল করে দেবো। পিবি শেলি বললো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, বলিউড হিরোর মতো পুরো একদম সব জমি জমা ছেড়ে দিল, নিয়ে বার হয়ে চলে গেল, মেয়েটাকে বিয়ে করে নিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে পিবি শেলি কাকে বিয়ে করলো রে? বার ওনারকে বিয়ে করলো। কাকে বিয়ে করলো? বার ওনারকে। বার ওনার নয়, বার ওনারের মেয়েটাকে বিয়ে করলো। বার ওনারকে কেন বিয়ে করবে রে? তাহলে হোমোসেক্সুয়ালিটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হয়েছে? বার ওনারের মেয়েটাকে বিয়ে করলো, রাইট। এবার কি হলো? বার ওনার মেয়েকে বিয়ে করে বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু এবার চলবে কি করে? তাহলে কি করে চলবে? ঠিক আছে, ও পড়াশোনা জানা ছেলে, টিউশন পড়াতে শুরু করলো। কে? কিন্তু যে মেয়েটাকে পড়াতো সে আবার বিরাটই সুন্দর দেখতে, ঠিক আছে। তো তাহলে কি হলো? পিবি শেলি ফল ইন লাভ এগেন। এর কার সাথে? ওই নতুন যে মেয়েটি ছিল তার সাথে। এবার কি হলো? পিবি শেলির যে নিজের জীবনটা ছিল, মানে নিজের ফার্স্ট ওয়াইফ যে ছিল, তার সাথে তার ঝামেলা শুরু হতো, তার বিরক্তিও লাগতো। তার কারণ পিবি শেলির যে ইন্টেলেকচুয়ালিটি ছিল সেটা বার ওনারের মেয়ে মানে ওই সামনাসামনি দাঁড়াতে পারছিল না, এই স্টুডেন্টটা বরং দাঁড়াতে পারছিল, কারণ পড়াশোনা নিয়ে আলোচনা, জিনিসগুলো একই রকম ডিসকাস হচ্ছে। সো পিবি শেলি রিলিফ পেলো মেয়েটার কাছে। কার কাছে? এই মেয়েটার কাছে। তখন পিবি শেলি ওকে নিয়ে সুইজারল্যান্ড পালিয়ে গেল, আর ফার্স্ট ওয়াইফ সুইসাইড করে নিল। এই যে দ্বিতীয় স্ত্রীটা ছিল ওর নাম ছিল মেরি শেলি। কি নাম? তো তারপর মেরি শেলির সাথে তার জীবন আনন্দেই কেটেছে পিবি শেলি। তো পিবি শেলি একদিন প্রচন্ড ঝড় উঠলো সমুদ্রে। পিবি শেলি বিশ্বাস করতো যে প্রকৃতি সবসময় মানুষের উন্নতি চায়, প্রকৃতি কোনোদিন ক্ষতি করেনি। তারপরে তুই অমনি অন্ধ হয়ে যাবি, ঝড় উঠেছে রে সমুদ্রে, ঠিক আছে, তোর তুই যে নৌকা নিয়ে বার ডুবে যাবি, বুঝলো না, নৌকা নিয়ে বার হয়ে গেল, রাইট। আর পুরো ঝড় উঠছে, যারা রোজ মাছ ধরতে যায় তারা ফিরে চলে এসছে, পিবি শেলি কলম নিয়ে চলে গেল, রাইট, যে প্রকৃতি কোনো ক্ষতি করবে না। অ্যান্ড নাও ইউ নো দ্য স্যাড ইনসিডেন্ট হ্যাপেন্ড। পিবি শেলি ওখানে ডুবে মারা গেছিলেন। এবং কি হলো? 3 দিন পর তার মৃতদেহ পাওয়া গেছিল, হাফ ইটেন বাই দ্য ফিশ, মাছে অর্ধেকটা খেয়ে দিয়েছিল। পিবি শেলির যে ডেড বডিটা পাওয়া গেল সেটা পুড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তার 2-4 জন কাছের বন্ধু মিলে অন্তিম সংস্কার করে দিয়েছিল তার ডেড বডি। ওরা খ্রিস্টান, ওদের পোড়াতে নেই, ওদের বিউরিয়াল করতে হয়, কবর দিতে হয়, কিন্তু সেটা হয়নি পিবি শেলির ক্ষেত্রে। পিবি শেলির ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওদের আত্মীয় মানে নিজের স্ত্রী ছিল আর 2-4 জন ক্লোজ ফ্রেন্ড ছিল, তারা পিবি শেলির ডেড বডিটা পুড়িয়ে দেয়। বলা হয় নাকি পিবি শেলির দেহ পুড়ে গেলে ওর যে হার্টটা ছিল, হার্টটা পুড়ে নেই, পাথরের মতো শক্ত হয়ে গেছিল হার্টটা, ঠিক আছে, তার কারণ হার্টের ডিজিজ ছিল। হার্টটা ওর পুড়ে যায়নি, হার্টটা পাথরের মতো স্টোনিফাইড হয়ে গেছিল। তার স্ত্রী মেরি শেলি হার্টটা নিয়ে এসেছিল রুমালে করে, আর যে ড্রয়ারটাতে টেবিলটাতে লিখতো সে ড্রয়ারটাতে লিখে লেখালেখি করতো। মেরি শেলিও রাইটার ছিল, ফ্র্যাঙ্কেনস্টাইন বলে একটা ভালো একটা বই লিখেছেন সায়েন্স ফিকশনে। তো এইটা হলো পিবি শেলি, বুঝতে পারলি কিনা? আরেকজন রাইটার কবি ছিলেন, নাম হচ্ছে লর্ড বাইরন। কি নাম? লর্ড বাইরন। এই লর্ড বাইরন কেমন ছিল? প্রচুর প্রেম করত, ঠিক আছে। লর্ড বাইরন কেমন ছিল? প্রচুর প্রেমিক ছিল, প্রেমিক মানুষ, ঠিক আছে। এবার কি হলো? লর্ড বাইরনের
শোন এমনি হয়েছিল কেন? লর্ড বাইরন জমিদার ঘরের ছেলে। লর্ড বাইরনের একটা পা খোড়া ছিল, মানে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো। তো ছোট থেকে ওর মনে হতো আমি অন্যদের মতো এত, মানে আই অ্যাম বর্ন উইথ ডিসঅ্যাডভান্টেজ, এটা ওর মনে হতো। কার মনে হতো? লর্ড বাইরন। তো নিজেকে বরাবরই ও আকর্ষণীয় করার চেষ্টা করতো লর্ড বাইরন। একটা জায়গায় সাধারণ মানুষকে ছাপিয়ে দিয়ে অনেক উঁচুতে চলে গেল, এতটা ওর পার্সোনালিটি অ্যাট্রাক্টিভ, ব্যারোনিয়া স্ট্যাটাস, ঠিক আছে, এবং তার ম্যাগনেটিক পার্সোনালিটি, তার লুক, তার ক্রিয়েটিভিটি, তার রাইটিং, ব্যারোনিয়াল স্ট্যাটাস, হি বিকেম এ ম্যাগনেট ফর লেডিজ। যে বলা হয় যে তিনি যখন পার হতেন লর্ড বাইরন, তখন মেয়েরা কাজ ফেলেও তার দিকে তাকিয়ে থাকতো। এটা ছিল লর্ড বাইরন, এটা বলা হয়। তো লর্ড বাইরন এইরকম ছিল, বুঝতে পারলি কিনা? সো দিস হ্যাপেন্ড উইথ লর্ড বাইরন। তাহলে কবিতা সম্বন্ধে জেনে গেল, তাহলে নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে জানলে, কবিতা সম্বন্ধেও জেনে গেল। আচ্ছা, যদি প্রশ্ন হয় এসেইস্টটা বললাম, দুটো এসেইস্টের নাম কি কি? স্যার ফ্রান্সিস বেকন, চার্লস ল্যাম্ব। ভেরি গুড। তাহলে সাহিত্য কাকে বলে মোটামুটি বুঝে গেল। এবার প্রশ্ন হচ্ছে, সাহিত্যের তো আরো বিভিন্ন রূপ আছে, শর্ট স্টোরি কাকে বলে? মানে অনেক রূপ আছে, যেমন পোয়েম আছে, স্টোরি আছে, নভেল আছে, ড্রামা আছে, এপিক আছে, আছে কিনা? বিভিন্ন রূপ আছে। এই কবিতার ক্যাটাগরি, মানে কবিতা, গল্প, নাটক, কবিতার ক্যাটাগরিতে গেলেও আমরা আরো 10টা ক্যাটাগরি পাবো। ওই কবিতা ফোল্ডারটাকে ক্লিক করলে তুই আরো, মানে পোয়েম বা পোয়েট্রির ফোল্ডারটাকে ক্লিক করলে আরো বিভিন্ন ধরনের পোয়েট্রি দেখতে পাবে। সেখানে সনেট থাকবে, এপিক থাকবে, এলিজি থাকবে, ওড থাকবে, ঠিক আছে, মেটাফিজিক্যাল পোয়েম থাকবে, এরকম করে অনেকগুলো ক্যাটাগরি থাকবে। তুই যদি স্টোরির ক্যাটাগরিটা ক্লিক করিস, ওখানে তুই শর্ট স্টোরি পাবি, নোভেলা পাবি, নোভেল পাবি, প্রোজ রাইটিংটাতে এসে পাবি, প্রোজ রাইটিংটাতে এসে পাবি, প্যারাগ্রাফ পাবি, এরকম করে করে অনেক কিছু রয়েছে। আবার তুমি যদি নাটকের জায়গাটাতে ক্লিক করো, বিভিন্ন ধরনের নাটক পাবে। নাটকের তো অন্তই নেই, প্রধানত দুটো ভাগ পাবে, তারপর আবার সাব ডিভিশন পেয়েই যাবে। প্রথমে ডিভিশন, তারপর সাব ডিভিশন হতেই থাকবে। কিরকম? ড্রামা থেকে কমেডি, ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজেডি। কমেডি কি কি? রোমান্টিক কমেডি, কমেডি অফ ম্যানার্স, সেন্টিমেন্টাল কমেডি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, প্যাস্টোরাল কমেডি, ফার্স, কমেডি অফ আইডিয়াস, এরকম করে করে কমেডি ডিভিশনস রয়েছে। ট্র্যাজেডির ক্যাটাগরিতে যাবে, কি পাবে? আচ্ছা, ওটা ট্র্যাজিক কমেডি আবার কমেডিরই ক্যাটাগরি। ট্র্যাজিক কমেডি তো ওটা কমেডি তো বটে শেষ পর্যন্ত, ট্র্যাজিক কমেডি ওটার না, ওটা কমেডিরই ক্যাটাগরি। তুই যদি আবার ট্র্যাজেডির ক্যাটাগরিতে ধরে বিয়োগান্ত নাটক, দুঃখের নাটক, সেখানে আবার অনেকগুলো পাবো। কি? রিভেঞ্জ ট্র্যাজেডি পাবো, এলিজাবেথেন ট্র্যাজেডি পাবো, ক্লাসিক্যাল ট্র্যাজেডি পাবো, এমনি করে করে অনেক ক্যাটাগরি রয়েছে। বলো, বুঝতে পারলে কিনা? ঠিক। আচ্ছা, প্রশ্ন হলো সাহিত্য পড়বো কেন? বলো বলো, সাহিত্য পড়বো কেন? এটা প্রশ্ন আসতে পারে, কিন্তু তো কলেজে প্রশ্ন করতে পারে তোমাদের, সাহিত্য পড়বো কেন? প্রথম কথা হচ্ছে আনন্দ পাওয়ার জন্য। ফার্স্ট, এন্টারটেনমেন্ট। কিসের জন্য? এন্টারটেনমেন্ট। ধর তুই, আমি বলছি, 1 মাসের জন্য ইন্টারনেট নেই আর 1 মাসের জন্য ফোন নেই, বল স্যার তাহলে অর্ধেক পপুলেশন এমনিতে মরে যাবে। ঠিক আছে, ধর 1 মাসের জন্য সাপোজ ইন্টারনেট নেই, ফোন নেই, তাহলে তুই সময় কাটাবি কি করে? বল বল। খেলে বেড়াবো বলছো? ওকে, না তুই না হয় খেলে বেড়াবি, ছেলেরা বুঝলাম আমি, কিন্তু তো খেলতেও দিবে না ছোট ছেলেরা, না আমাদের বলটা হারিয়ে দেবে, তুমি ব্যাটটা ভেঙে দেবে, ঠিক আছে। ওকে, মেয়েরা কি করবে? ঘরের মধ্যে থাকতে হয় সাধারণত, তোদেরকে পড়তে হবে, দেখবি কি গল্পের বই টানবি, উপন্যাস টানবি, এরকম করে, মানে কোনো কোর্সে নেই। দেখবি তুই সেলুনে গেছিস, বিউটি পার্লার দেখেছিস, স্পাতে গেছিস, তখন তুই বসে আছিস, এখন 3টে লোক বিউটি পার্লার সে মেকআপ করে বসে আছে, ব্লিচিং না কি বলে, ব্লিচ, হ্যাঁ ঠিক আছে, ব্লিচ করে বসে আছে। তো এখন ধর আধ ঘন্টা সময় লাগবে, দেখবো ওখানে ম্যাগাজিন থাকে, হিরো হিরোইনদের ম্যাগাজিন থাকে, তুই তো নিয়ে পড়ে উল্টাতে থাকিস, পড়তে থাকিস, থাকিস কিনা? কেন পড়িস? পরীক্ষা আসবে, তাহলে কেন পড়ি? মানে টাইম পাস, মানে এন্টারটেনমেন্ট, যে সময়টা আমার ভালো কাটবে। তারপর বই আমরা কেন পড়ি? এন্টারটেনমেন্টের জন্য।
তা সাহিত্যের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এন্টারটেনমেন্ট। সাহিত্যের প্রাথমিক উদ্দেশ্য এন্টারটেনমেন্ট হলো। এবার 2 নম্বর উদ্দেশ্য এবেল বানানো, সক্ষম। তুই বই পড়বি তবে তুই জ্ঞানটা অর্জন করবি, সক্ষম হতে পারবি। তাহলে সাহিত্য আমাদের সক্ষমও বানায়। তাহলে এন্টারটেনমেন্ট তো দেয়, তাতে সাথে সক্ষম বানায়। 3 নম্বর, সাহিত্য পড়ে তুই ক্যারেক্টার চিনতে পারবি, অন্যের চরিত্রগুলো আস্তে আস্তে বুঝতে পারবি। তার কারণে এত আমরা ক্যারেক্টার অ্যানালাইজ করি রোজ রোজ। কারো কথা শুনে তুই বুঝতে পারবি লোকটা কেমন এক্স্যাক্টলি, এটা হিপোক্রেট না হিপোক্রেট নয়, না কেমন চালবাজ লোক, না ভালো লোক, না জেনুইন লোক, তুই বুঝতে পারবি সাহিত্য পড়ে পড়ে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার, এটা আসবে ক্ষমতা আস্তে আস্তে। এটা সাহিত্য আমাদেরকে দেয়। আর কি, গুড হিউম্যান প্রডিউস করে সাহিত্য। সাহিত্য গুড হিউম্যানকেও প্রডিউস করতে পারে এবং একটা কানেক্টেড ওয়ার্ল্ড। কারণ সাহিত্য যেহেতু, সাহিত্যের প্রাঙ্গণ যেহেতু কাঁটাতার মুক্ত, সাহিত্যই কাঁটাতার মুক্ত পৃথিবী সৃষ্টি করতে পারে। বুঝতে পারলে? সাহিত্যের প্রাঙ্গণ যেহেতু কাঁটাতার মুক্ত, সাহিত্য দ্বারাই কাঁটাতার মুক্ত পৃথিবী তৈরি হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা পশ্চিমবঙ্গে পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশেও পড়া হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংল্যান্ডেও পড়া হয় এবং আমেরিকাতেও পড়া হয়। তাহলে আমরা যে সবাই কানেক্টেড হয়ে আছি, সাহিত্যের জন্য কানেক্টেডটা হয়ে আছে। তাহলে সাহিত্য এটা করতে পারে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। তাহলে সাহিত্যের বিষয়ে মোটামুটি একটা আইডিয়া চলে এলো তোমাদের, রাইট? ঠিক, থ্যাংক ইউ।